আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমরা নাউনকে নিয়ে আলোচনা করছিলাম। সেই ক্ষেত্র থেকে আমরা নাউন কি, কত প্রকার এবং নাউনকে আমরা কিভাবে চিনতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক না? বলো তো। আজকে আমরা লেকচার 8.6 এটাতে আলোচনা করব পজিশন অফ নাউন, অর্থাৎ বাক্যের মধ্যে নাউন কোথায় কোথায় বসতে পারে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি বলো তো? পজিশন অফ নাউন, অর্থাৎ বাক্যের মধ্যে নাউন কোথায় কোথায় বসতে পারে। তো আমরা প্রথমেই এখানে লক্ষ্য করে দেখব। এখানে আমরা বলেছি সেন্টেন্স এ ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। বলো তো কী বলেছি? বাক্যের মধ্যে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। তাহলে জিনিসটা আমরা সুন্দর করে একটু বোঝার চেষ্টা করি। একটা বাক্য হতে গেলে তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। তাহলে সাবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝতে সহজ হবে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, আমরা একটা উদাহরণ দিয়েছি, রানা প্লেইস ক্রিকেট ভেরি ওয়েল। রানা এটা দ্বারা একটা ব্যক্তির নামকে বুঝিয়েছে। আর প্লেস এই শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। বুঝতে পেরেছ? এই ভার্ব এর সাবজেক্ট হিসাবে রানা ব্যবহার হয়েছে। আর রানাটা কি? নাউন। আমরা এর আগে বলেছিলাম না, নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বোঝায় বা কোনো কিছুর নামকে বোঝায়, সেটা হচ্ছে নাউন। তাহলে রানা এখানে একটা ব্যক্তির নাম, সুতরাং রানাটা কি? নাউন। অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে কে বসে? রানা এখানে নাউন হিসাবে বসেছে। বুঝতে পেরেছ? একইভাবে আমরা যদি লক্ষ্য করি পরের বাক্যটি থেকে, তোমরা একটু লক্ষ্য করে দেখো কি বলেছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সরি, এখানে আমাদের ক্যাপিটালটার ক্যাপ লেখা উঠেছে। কি লেখা উঠেছে বলো তো? ক্যাপ। তাহলে আমরা এখানে ধরে নেব কি এই ক্যাপটাই কি? ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এখানে আমরা কি পেলাম? ঢাকা। এই ঢাকা শব্দটা কি আমাদের? নাউন। ঢাকা শব্দটা কি? নাউন। তাহলে সাবজেক্ট হিসাবে কে বসে? নাউন। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো, দি তাজমহল ইজ আ বিউটিফুল বিল্ডিং। দি তাজমহল এটা দ্বারা একটা বিল্ডিংয়ের নামকে বুঝিয়েছে। এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করেছে, তাই দি তাজমহল এটা একটা নাউন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। বলো তো কী পেলাম? ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। ক্লিয়ার না বিষয়টা? এবার আমরা 2 নম্বর অবস্থানটা নিয়ে একটু চিন্তা করে দেখি। বাক্যের মধ্যে নাউন আর কোথায় বসতে পারে? তাহলে আমরা 2 নম্বরে লক্ষ্য করছি যে সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। কি বলেছি বলো তো? আমরা এখানে বলেছি বাক্যের মধ্যে যে জায়গাটায় অবজেক্ট বসার কথা সেই জায়গাটায় অবজেক্ট হিসাবে কে বসতে পারে? নাউন বসতে পারে। বুঝতে পারতেছো? নিয়মটার ব্যাখ্যাটা আমরা এখানে করছি। আমরা এটা আরও সুন্দর করে বুঝতে পারবো যদি আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আরও কি সুন্দরভাবে বুঝতে পারবো না বলো তো? অবশ্যই সুন্দর করে বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা একটা উদাহরণ পেয়ে গেলাম। উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল। তাহলে এই যে ফুটবল শব্দটা আমরা বললাম, প্লে এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে কি? ফুটবল। অবজেক্ট হিসাবে কি বসেছে? ফুটবল। তাহলে তুমি যদি কোনো একটা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি অবজেক্টকে খুঁজে পাবে। তাহলে কি খেলি? ফুটবল খেলি। তাহলে ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই ফুটবলটা হচ্ছে নাউন, কোনো একটা খেলার একটা জিনিসের নাম। কথা কি বুঝতে পেরেছ? অনুরূপভাবে আমরা লক্ষ্য করে দেখব, দে ইট রাইস। তারা ভাত খায়। বুঝতে পেরেছ? তো এখানে রাইস এটা হচ্ছে আমাদের কি? নাউন, এবং এটা অবজেক্টের জায়গায় বসেছে। তোমরা লক্ষ্য করে দেখো, ইট হলো খাওয়া। এই ইটকে আমরা যদি প্রশ্ন করি কি দ্বারা, যে কি খাই, কি খায় তারা? ভাত খায়। তাহলে উত্তরে ভাত পাইলা। তাহলে এই ভাত শব্দটাই হচ্ছে আমাদের নাউন, আর এটা বাক্যের মধ্যে অবজেক্ট হিসাবে বসেছে। সেজন্যই আমরা বলেছি সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। পরবর্তী আরেকটা দেখো, শি স এ টাইগার। টাইগার শব্দটা হচ্ছে একটা নাউন এবং এটা ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে। ভার্বের কী হিসাবে বসেছে? অবজেক্ট হিসাবে। অর্থাৎ এই টাইগার দ্বারা একটা প্রাণীর নামকে বুঝিয়েছে, এই জন্য এটা একটা নাউন। আর এটা বসেছে কোথায়? অবজেক্টের জায়গায়। এই জন্য এটা কি? একটা অবজেক্ট। অর্থাৎ এটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে বসেছে। সুতরাং ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। কথা ক্লিয়ার? এবার আমরা দেখব সাধারণত
প্রিপজিশনের পরে নাউন বসে। আমরা 3 নম্বর নিয়ম হিসাবে কি পেলাম বলো তো? প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে প্রিপজিশনটা কি সেটা তো তোমাদের মনে আছে, তাই না? আমরা পার্টস অফ স্পিচের ওখানে তো প্রিপজিশন সম্পর্কে একটু বলে আসছিলাম যে নাউনের পূর্বে যে শব্দটি বসে ওই নাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় সেটা হলো কি? প্রিপজিশন। বোঝা গেছে? তাহলে আমরা সেই প্রিপজিশনের পরে নাউনকে কি হিসাবে পাবো? আমরা যে ওয়ার্ডটাকে পাবো সেটা নাউন হিসাবে পাবো। তার মানে প্রিপজিশনের পরে নাউন বসে। যেমন আমরা লক্ষ্য করি, দি বুক ইজ অন দ্য টেবল। অন এখানে প্রিপজিশন, দি টেবল এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে কার পরে বসেছে? অন প্রিপজিশন এটার পরে বসেছে। সুতরাং আমরা যে নিয়মটা বললাম যে সাধারণত প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে, সেটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা আরও উদাহরণ দিব যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি। তোমরা এবারের উদাহরণটার দিকে লক্ষ্য করে দেখো। আমরা কিন্তু এখানে বলতেছি হি ওয়েন্ট টু স্কুল। টু এখানে কি? টুটা কি? টু হচ্ছে আমাদের প্রিপজিশন। স্কুলটা কি? নাউন। স্কুলটা কি? নাউন। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখানে প্রিপজিশনের পরে নাউনকে পেয়েছি। তাহলে এটা কি একটা তার অবস্থান না, যে সে বাক্যের মধ্যে কোথায় বসে? প্রিপজিশনের পরে বসে। তাহলে নাউন প্রিপজিশনের পরে বসে, এটা আমাদের একটা কি নিয়ম। এটা সাধারণ নিয়ম। অসাধারণ অনেক কিছুই আছে, কিন্তু আমরা সাধারণ নিয়মগুলো আগে শিখে নেব। এবার আমরা আরও একটা উদাহরণ দেখি। শি ইজ ফন্ড অফ সুইট। তাহলে এখানে অফ আছে না? অফটা একটা প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে সুইট মিষ্টান্ন বা মিষ্টি, এটা হচ্ছে একটা নাউন। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? অর্থাৎ আমরা এখানে বোঝাতে চেষ্টা করেছি যে প্রিপজিশনের পরে নাউন বসে থাকে। তাহলে একটা বাক্যের মধ্যে নাউন কোথায় কোথায় বসে সেই জিনিসগুলো আমরা কি আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো তো তোমরা? তাহলে আমরা এখানে প্রিপজিশনের পরে নাউনকে পেয়ে গেলাম। তাহলে এবার আমরা আরও একটি নিয়মে চলে আসব, নিয়ম নম্বর 4। এখানে আমরা কি বলেছি দেখো তো? ইনকমপ্লিট ভার্ব এর কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। ইনকমপ্লিট ভার্বের কী হিসাবে? কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে ইনকমপ্লিট ভার্ব কাকে বলবো? যে ভার্বটার একটা অবজেক্ট থাকা সত্ত্বেও ওই ভার্বটা পরিপূর্ণ অর্থ দিতে পারে না, তখন সে আরও একটা অবজেক্টের সাহায্য নেয়। তখন ওই অবজেক্টটাকে বলা হবে কি? কমপ্লিমেন্ট। আর এই ভার্বটাকে বলা হবে কি? ইনকমপ্লিট ভার্ব। আমরা এই কথাগুলোকে আরও সুন্দর করে বুঝতে পারবো একটা উদাহরণ দেখি। স্টুডেন্টস মেড হিম ক্যাপ্টেন। তোমরা একটু লক্ষ্য করে দেখো, স্টুডেন্টস মেড হিম। মেড হচ্ছে একটা ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই মেড ভার্বটার একটা অবজেক্ট আছে, হিম এই অবজেক্টটা আছে, তারপরেও কিন্তু সে অর্থ দিতে পারছে না। ছাত্রছাত্রীরা তাকে তৈরি করলো, আমাদের পরিপূর্ণ অর্থ দিতে পারছে না। এটা পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য ক্যাপ্টেন এই শব্দটা আমাদের নিয়ে আসতে হলো। এই ক্যাপ্টেনটাই হচ্ছে আমাদের ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট। বোঝা গেছে বিষয়টা? এই ক্যাপ্টেন শব্দটা ছাড়া মেড এই ভার্বটা পরিপূর্ণ অর্থ দিতে পারছে না, সেজন্যই এই ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের নাউন। বুঝতে পেরেছ? পরের সেন্টেন্সটা আমরা আবার দেখি। পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান। লোকজন তাকে নির্বাচিত করলো। এইটুকু যদি আমরা বলি তাহলে দেখা যায় যে ইলেক্টেড এই শব্দটা, এই ভার্বটা পরিপূর্ণ অর্থ দিতে পারছে না। তখন আমরা কার সাহায্য নিলাম? চেয়ারম্যান এই শব্দটার। তাহলে এটা হলো কমপ্লিমেন্ট। আর এই চেয়ারম্যান শব্দটা আবার কি? নাউন। বুঝতে পেরেছো সবাই? অনুরূপভাবে আরেকটা আমরা সেন্টেন্স নিয়েছি, উই সিলেক্টেড হার চ্যাম্পিয়ন। উই সিলেক্টেড হার চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন শব্দটা ছাড়া সিলেক্টেড ভার্বটা পরিপূর্ণ অর্থ দিতে পারে না। এই জন্য চ্যাম্পিয়নটা আমাদের কমপ্লিমেন্ট এবং চ্যাম্পিয়নটা শব্দের দিক থেকে এটা হচ্ছে নাউন। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? আমরা এখানে এজন্যই বললাম যে ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কে বসে? নাউন বসে। এবার তোমরা চলে আসো আমাদের সর্বশেষ নিয়মটাতে। সর্বশেষ নিয়ম কি? কেইজ ইন এ পজিশন হিসাবে নাউন বসে। কী হিসাবে বলো তো? কেইজ ইন এ পজিশন। আসলে এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় একটা মানুষ দেখি না, ধরো একজন মানুষের নাম রফিক, সে আবার একটা স্কুলের হেডমাস্টার। তাহলে আমরা যদি এমন করে বলি যে মিস্টার রফিক অমুক স্কুলের হেডমাস্টার, একজন সৎ লোক, তাহলে যে অমুক স্কুলের হেডমাস্টার যে, সেও কি ওই মিস্টার যার নাম বললাম সে। বুঝতে পেরেছো? যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, মিস্টার রহিম দ্য প্রিন্সিপাল অফ SN কলেজ ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে মিস্টার রহিম যে দ্য প্রিন্সিপাল অফ
SN কলেজ সেই ব্যক্তি, ঠিক না? তার মানে এখানে মিস্টার রহিমকে আরও একটা ওয়ার্ড দিয়ে বা আরও একগুচ্ছ ওয়ার্ড দিয়ে আমরা বুঝাচ্ছি। এই একগুচ্ছ ওয়ার্ড দিয়ে যে মিস্টার রহিমকেই বুঝাইলাম, এই একগুচ্ছ শব্দটাই হলো আমাদের কি? কেজ ইন এপোজিশন। বুঝতে পেরেছ? তাহলে এই কেজ ইন এপোজিশনটা সেন্টেন্সের মধ্যে থাকলে কি হয়? একটা অতিরিক্ত তথ্য পাওয়া যায়। তবে এই কেজ ইন এপোজিশনটা যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়েও দেই, তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থের তেমন কোনো পরিবর্তনই হবে না। পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। মিস্টার কামাল দ্য মেম্বার অফ পার্লামেন্ট ওয়াজ আ ক্রিয়েটিভ পারসন। তাহলে মিস্টার কামালও যে দ্য মেম্বার অফ পার্লামেন্টও সে, তাহলে দি মেম্বার অফ পার্লামেন্ট এটা হচ্ছে আমাদের কি? কেজ ইন এপোজিশন। বুঝতে পেরেছো তো সবাই নাকি? তাহলে এখানে মূলত আমরা কি পেলাম? কেজ ইন এপোজিশন হিসাবে নাউনকেই পেলাম। তাহলে আমরা এর পরবর্তী লেকচারে কি পাবো জানো? আমরা এর পরবর্তী লেকচারে শিখব নাউন কিভাবে গঠন করব। আমরা নাউন কিভাবে গঠন করব এটা দেখার জন্য চ্যানেলটির সাথে লেগে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনটি ক্লিক করে রাখলে তোমরা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে যে আমি নতুন কোনটা দিয়েছি। এমনিতেই বরাবরের মতো আমি প্রতিদিনই একটা করে কি দেই? একটা করে লেকচার আপডেট করি। তো তোমরা এটার সাথে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।